তোমাদের অঙ্ক পরীক্ষা নিয়ে অনেক ডাউট রয়েছে। তোমাদের অঙ্ক পরীক্ষায় নাম্বার কি বাড়তে চলেছে, প্রশ্নপত্রে প্রশ্ন ভুল রয়েছে, তাহলে অতিরিক্ত নাম্বার দেওয়া হবে, একাধিক বিষয় তোমাদের জিজ্ঞাসাবাদ রয়েছে। সঠিক সলিউশন ইউটিউবে কোথাও নেই। সেই কারণে তোমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে চলে গেছো, 5 নম্বর নিয়ে চিন্তা করছো বা অনেক ধরনের সমস্যা হচ্ছে। সেই কারণে বিস্তারিত সঠিক অ্যান্সার এবং কোথায় তোমাদের নাম্বার কত নম্বর বাড়তে চলেছে সেটাও বিস্তারিত এই ভিডিওতে বলবো। কাজেই তোমরা যারা আমার ভাই বোন রয়েছে প্রত্যেকে ভিডিওটি ওয়াচ করো। এই যে তোমাদের 2024-এর যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র ডিটেলস আমি বলবো। এখানে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন দেখলে কোনো অসুবিধা নেই, প্রত্যেকে দেখো। তো এখানে প্রথমেই রয়েছে এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউর প্রথম যে কোশ্চেনটা রয়েছে, অনেকের ডাউট রয়েছে, কেউ বলছে এটা হবে, কেউ বলছে এটা হবে, কেউ বলছে এটা হবে, অনেকে আবার এটাও বলছে, এটা খুব কম বলছে। তো অ্যাকচুয়াল বাস্তবটা কি দেখো। প্রথম যেটা রয়েছে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে দ্বিতীয় বছরের কোনো মূলধনের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে। তো এখানে সিম্পল, একদম সিম্পল প্রসেস করব, বিরাট বড় কিছু করার দরকার নেই, শর্ট কোশ্চেন একদম বোঝার মতন করে করব। ধরো তোমার এখানে আসল পি রয়েছে 100 টাকা, ঠিক আছে, আমি ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, এবং আর বলে দিয়েছে কি, আর বলে দিয়েছে 10%। এবার বলেছে সরল সুদ, একটা বলেছে সরল সুদ, আমি এখানে সরল লিখলাম সরল সুদ, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধিতে, ঠিক আছে, দুটো বলে দিয়েছে, দুটোর অনুপাত বলেছে। তা এখানে দুটো বছরের কথা উল্লেখ করেছে, দ্বিতীয় বছরের কথা আমি ফার্স্ট ইয়ারও ধরছি, ফার্স্ট ইয়ারের কথাও ধরছি যে প্রথম বছর, আর এখানে সেকেন্ড ইয়ারেরও কথা বলছি, ঠিক আছে, সেকেন্ড ইয়ারের কথা বলছি। সুদের ক্ষেত্রে আমি সুদ বের করতে দিয়েছে যে সরল সুদ কত, তার সুদ নিয়ে আমি কাজ করছি। তো প্রথমে দেখো এই 100 টাকার 10% এর ফার্স্ট ইয়ারে সরল সুদ কত হবে, 10 টাকা, 10 টাকা হবে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ কত হবে, প্রথম বছরে সেই 10 টাকাই হবে। এখানে দ্বিতীয় বছরে এসে কি হবে দেখো, 100 টাকা আসলের ওপরেই সরল সুদ সব বছরে হয়, তাহলে 10% 10 টাকা হবে। যদি এখানে দেখি তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের ওপর তো হবেই, আসলের ওপর 10% সেটা তো হবেই, এবং এই যে সুদটা পেয়েছে সুদের ওপরও 10% হবে, সুদের ওপর 10-এর 10% কত, 1 টাকা। তাহলে এখানে কত হয়ে গেল, 11 টাকা, এখানে হয়ে গেল 10 টাকা। তাহলে অনুপাতটা কি এসে দাঁড়ালো বলো, অনুপাতটা কি এসে দাঁড়ালো 10 এন, এখান থেকে দেখতেই পাচ্ছ 10:, কি হচ্ছে 11। তো এখানে সঠিক অ্যান্সার এসে কি দাঁড়াবে, বি, 10:11। এখানে দ্বিতীয় বছরের সুদটা বলেছে, তো দ্বিতীয় বছরের সুদ কিন্তু এটা, সুদের অনুপাত 10:11। আশা করি ক্লিয়ার হয়েছে। যারা যারা এই বি অপশন কারেক্ট করেছো, ডাক দিয়েছো, তারাই একমাত্র নাম্বার পাবে, ঠিক আছে। তারপরে পরবর্তী কোশ্চেন দেখো, যদি এ এক্স স্কোয়ার কি বলে দিয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বি সি ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক হয়, তাহলে একদম সিম্পল ব্যাপার, আমরা কি করছি, বীজদ্বয় ধরে নিচ্ছি, ঠিক আছে। বীজদ্বয় কি হচ্ছে, আমরা শর্টে আলফা, আরেকটা হচ্ছে 1/α, যদি অনন্যক হয় তাহলে বীজদ্বয়ের গুণফল কি হয়, অনন্যক হলে আমরা জানি বীজদ্বয়ের গুণফল 1 হয়। কেন, বীজদ্বয়ের গুণফল মানে আমরা জানি আলফা ইন্টু 1/α, আলফা আলফা কেটে যাবে, গুণফল ইকুয়ালস টু কি হয় c/a। এবার এখানে তোমরা সি ফি অনেক দেওয়া আছে, তাই জন্য এখানে আমি শর্টে লিখছি x⁻0 এর সহগ, ঠিক আছে, বাই কি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে, সহগ। তো x⁻0 এর সহগ কি আছে, এখানে হচ্ছে বিসি, ঠিক আছে, আর তোমার স্কোয়ারের সহগ কি আছে, এখানে রয়েছে এ। তার মানে এখানে কেটে যাবে, কেটে গেলে এখানে পড়ে থাকে 1। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি এ একে এ ইকুয়ালস টু বিসি, তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কি বেরোলো দেখতে পাচ্ছ, এ ইকুয়ালস টু বিসি কোথায় রয়েছে, তো এ ইকুয়ালস টু বিসি, ডি দাগ কিন্তু তোমার সঠিক অ্যান্সার হয়ে যায়। যারা ডি করেছো তারা কারেক্ট অ্যান্সার কিন্তু করেছো। এরপরে যদি দেখি যে 3 দাগেরটা কি রয়েছে, এখানে বলে দিয়েছে যে 5 সেমি এবং 7 সেমি ব্যাসযুক্ত দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। তো ভালো করে যদি লক্ষ্য করো, এখানে আমি যদি দুটো বৃত্ত এরকম নিই, এই একটা ধরো বৃত্ত রয়েছে, আরেকটা বৃত্ত এখানে রয়েছে, ধরো এই আরেকটা বৃত্ত রয়েছে এখানে, ঠিক আছে, দুটো বৃত্ত কি হচ্ছে একে অপরের সাথে স্পর্শ করেছে, এই যে। এবার এখানে 5 সেমির হাফ মানে ব্যাসার্ধ যদি করি 2.5, আর 7 সেমির ব্যাসার্ধ কি হয়ে যাবে 3.5। তাহলে বড় যেটা আছে, বড়টা ধরো এইখান থেকে শুরু হচ্ছে, আমি এখানে পেন চেঞ্জ করছি দেখতে সুবিধা হবে, এখান থেকে শুরু হচ্ছে কেন্দ্র, আর এটা ধরো এখানে কেন্দ্র রয়েছে। তাহলে বড়টার ব্যাস কত বলে দিয়েছে, বড়টার ব্যাস ভালো করে যদি লক্ষ্য করো, এখানে বড়টার যে ব্যাস রয়েছে পুরোটা, এই যে পুরোটা
পুরোটা বড়টার ব্যাস বলে দিয়েছে 3.5, পুরোটা ব্যাসার্ধ 7, তার হাফ হচ্ছে 3.5। আর ছোট যেটা আছে ছোটোটার ব্যাস ধরো আমাকে বলে দিয়েছে এখানে ছোটোটার যে ব্যাস রয়েছে এই যে এইটুকু ছোটোটার ব্যাস ব্যাসার্ধ কত, ও 2.5, ব্যাস 5 বলে দিয়েছে 2.5। তাহলে এই যে দুটো বিন্দু কেন্দ্রদ্বয়, এই একটা কেন্দ্র এই একটা কেন্দ্র, এই কেন্দ্রদ্বয়ের মধ্যে পার্থক্য কি হবে, একদম সিম্পল এইটুকু হবে। তাহলে এইটুকু কি এই পুরোটার থেকেই বাদ দিতে হবে, মানে এ 3.5 থেকে 2.5 বাদ দিলে কি পড়ে থাকে 1 একক। তাহলে 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোথায় রয়েছে 1, এই 1 সেমি কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, যারা অপশান এ করেছো তারা কিন্তু সঠিক করেছো। তারপরে দেখো এখানে 1-এর 4 দাগ, 4 দাগে কি রয়েছে tan থিটা প্লাস cot থিটা সর্বনিম্ন মান কত। দেখো 2-3 রকম কনসেপ্টে করা যায়। একটা তোমাদের কি হচ্ছে ধরো tan রয়েছে, tan থিটা প্লাস কি হচ্ছে cot থিটা রয়েছে। ঠিক আছে, cot থিটা। ঠিক আছে, এবার একদম সিম্পল, যারা একদম আমি বুঝিয়েছিলাম তোমাদের কি সর্বনিম্ন মান মানে আমাকে সব থেকে দেখতে হবে কোন ডিগ্রি থিটার মান কত বসালে সব থেকে ছোট হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি যে আমি থিটার মান যদি 45 ডিগ্রি বসিয়ে দিই তাহলে কি হবে, ছোট হবে। তাহলে tan 45 প্লাস cot 45, tan 45 মানে কি হচ্ছে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, এইভাবে করতে পারি। আবার এরকমভাবেও আমি করতে পারি। তো এখানে অনেকে বলছে -2 হতে পারে, কারণ এটা প্লাস মাইনাস। তো তোমাদের বলে রাখি না, -2 হবে না, এখানে +2ই হবে, বি অপশান রাইট হবে। এর আরও কারণ রয়েছে, 3 নম্বর কারণটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, উঁচু ক্লাস 12-এর প্লাস ফার্স্ট ইয়ারের কিছু কনসেপ্ট লাগবে যে মাইনাস কেন হবে না, সেটা আমি বুঝিয়ে দিতে পারি। তোমরা যদি বলো একটা শর্ট ভিডিও আমি করে দেবো, ঠিক আছে, শর্টসে আপলোড করব, কারণ এখানে তোমাদের বোঝান না। তারপরে এখানে বলেছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত। দেখো এখানে কি বলেছে, সমান ভূমি বিশিষ্ট একটা ভূমি রয়েছে, ভূমিটা সমান, এই একটা ভূমি এই একটা ভূমি দুটো সমান, বলেছে একটা অর্ধগোলক, তাহলে একটা অর্ধগোলক, এটা হচ্ছে অর্ধগোলক আর এটা হচ্ছে চোঙ। বলেছে একটা অর্ধগোলক একটা নিরেট চোঙ এবং সমান হলে এদের কি বলে দিয়েছে, উচ্চতা সমান হলে, ভালো করে দেখো, এটা আমি ধরে নিচ্ছি আর, এটা ধরে নিচ্ছি কি, এটাও তাহলে আর, যদি সমান আর ভূমি হয়, সমান ক্ষেত্রফল হয়, তাহলে দুটোর আর সমান হবে এবং উচ্চতা যদি সমান হয় এর উচ্চতাও যা হবে এর উচ্চতাও তাই হবে। যদি বলে তাহলে এটা ব্যাসার্ধের, এটাও এর উচ্চতা কি হবে, আরই হবে, আর এর উচ্চতার সাথে এর উচ্চতা সমান, তাহলে এটাও আর হবে। তাহলে এখানে এদের আয়তনের অনুপাত বলেছে, তাহলে এর ভি কী বেরোবে বলো, ও আয়তন কী বেরোবে, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব, আর এটার কী বেরোবে চোঙের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ মানে কি, এখানে এইচ মানে উচ্চতাও এখানে আর, তাহলে আরই হবে। তাহলে এদের মধ্যে অনুপাত চেয়েছে, অনুপাত করব, দেখো এখানে আর কিউব আর এই যে আর স্কোয়ার আর মিলে আর কিউব হয়, কেটে যায়, এই পাই কেটে যায়, তাহলে 2/3 ইকুয়াল ইস টু 1, তাহলে 2:3 কি হচ্ছে 3। ঠিক আছে, 2:3 কি হবে 3, 2:3 কোথায় রয়েছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট অঙ্ক আমরা যদি দেখি আমাদের, তাহলে কি হবে, নেক্সট অঙ্ক বলে দিয়েছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার আর গড় এ মধ্যমা এম সম্পর্কটি লেখো। দেখো তো এখানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এবং মধ্যমা বলেছে, তা প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা আমি কীভাবে বোঝাই, স্বাভাবিক অবস্থায় যেগুলো থাকে, যাক এক্সাম্পল দেবো না, 1 থেকে শুরু হয়, তো স্বাভাবিক সংখ্যা কি 1, আর এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা বলেছে, 10টা স্বাভাবিক সংখ্যা, প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা, এর গড় বলে দিয়েছে। আচ্ছা গড় আমি বের করি, তো গড় কি, গড় এ বলে দিয়েছে, এ বের করছি, এ বের করতে গেলে অ্যাকচুয়ালি প্রসেসটা কি, ভালো করে যদি লক্ষ্য করো যে এ বের করছি, এর অ্যাকচুয়ালি প্রসেসটা কি, সবকটা গড় বের করতে গেলে সবকটা সংখ্যাকে কি করতে হয়, যোগ করতে হয়, এরকম 10টা সংখ্যা যোগ করব, প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা বের করছি, বাই যে যতগুলো সংখ্যা যোগ করছি তাই দিয়ে 10টা সংখ্যা যোগ করছি, তো 10 দিয়ে ভাগ, তাও এখানে কি হয়ে যাবে, দেখো এর একটা ফর্মুলা রয়েছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আর তোমার হচ্ছে সমষ্টির ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1/2, তাহলে এখানে n মানে কি সব থেকে হায়েস্ট 10 রয়েছে, 10 প্লাস 1 বাই কি হচ্ছে 2, এই প্রথম 10টা সংখ্যার সমষ্টি বাই নিচে 10 আছে, তো এখান থেকে আমরা যদি দেখি এই 10 আর এই 10 কেটে দাও, 10 কেটে গেলে 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5 থাকে। একই রকমভাবে আমরা যদি মধ্যমা বের করি, ঠিক আছে, মধ্যমা কি বলেছে m,
তাহলে এম বের করতে গেলে আমাদের আমি প্রসেস শিখিয়েছি যে এমনি আমরা জানি এখানে কি এই টোটাল এন কত রয়েছে, মানে আমরা মধ্যমা বের করার আর ফর্মুলা জানি যে এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, ঠিক আছে, অযুগ্ম সংখ্যা বের করার নিয়ম কি, ই 1/n ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ করলে আমাদের বেরোয়। কিন্তু আমি অত বড় করবো না, শর্ট কোশ্চেন, একবারে প্রথম দিক থেকে চারটে সমান সমান সংখ্যা বাদ দিতে বলেছি, এই যে এখানে চারটে এখান থেকে চারটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। পড়ে থাকে কি 5 আর 6, তাহলে 5 প্লাস 6/2 করলে কত হয়ে যাচ্ছে 5.5, বা সূত্রে যেটা সূত্র বললাম সেই সূত্র বসিয়েও বের করতে পারো। দেখো দুটো সমান, তাহলে এ এর সাথে কি হচ্ছে এম সমান, দ্যাট মিনস হচ্ছে ডি হচ্ছে সঠিক এবং কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে চলে গেলাম, দেখো এখানে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি লাইভ গুরু অ্যাপ রয়েছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে কিন্তু 2025-এর যারা ছাত্রছাত্রী রয়েছে, 25-এর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু নিউ ব্যাচ ম্যাথামেটিক্সের লঞ্চ হয়ে গেছে। তোমরা অ্যাপসে গিয়ে এখনই জয়েন করতে পারো, নিউ অ্যাডমিশন চলছে আবার, এবং এই মুহূর্তে ডিসকাউন্টও রয়েছে, মানে একদম স্বল্প মূল্যে। আমি চাই পশ্চিমবঙ্গের আমার প্রত্যেকটি ভাই বোন যাতে শিক্ষার দিক থেকে পিছিয়ে না থাকতে পারে, মাসের যে বেতনটা হয় সেটাও বছরে হয়তো তোমাদের লাগবে না, এরকম স্বল্প মূল্যে ডিজিটালভাবে ডিজিটাল ক্লাসরুমে তোমাদের জন্য ও ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি। তো তোমরা যারা 2025-এর ছাত্রছাত্রী আছে তোমরা সরাসরি আমাদের অ্যাপসে ডাউনলোড করতে পারো, ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে অ্যাডমিশন এখনই নিয়ে নাও। আর তোমরা 2024-এর ছাত্রছাত্রী হয়ে থাকলে তোমাদের কাছে অনুরোধ, তোমার যে ভাই রয়েছে বা বোন রয়েছে তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, তারাও যাতে সঠিকভাবে এই স্মার্ট যুগে স্মার্টভাবে পড়াশোনা করতে পারে। তো প্রথমেই, তারপরে দ্বিতীয় এখানে দিয়েছে, দেখো ভালো করে দেখো, এখানে কি বলেছে শূন্যস্থান দিয়েছে, শূন্যস্থান 5টি করতে দিয়েছে। যাই হোক, পি এর মান এখানে আমাকে বলেছে দ্বিঘাত, বলেছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ভালো করে লক্ষ্য করো, সমীকরণ কি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ সাধারণ কনসেপ্টটা কি, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যখন এ নট ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যখন এ ইকুয়ালস টু 0 হবে, মানে দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যখন এক্স স্কোয়ারের সহগ কি হবে, 0 হবে। আমি তোমাদের দেখিয়েছি কমন অঙ্ক, তাহলে এখানে সহগ কি, এক্স স্কোয়ারের সহগ কি, এক্স স্কোয়ারের সহগ কি, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে পি মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে পি ইকুয়ালস টু কত 3, যখন পি ইকুয়ালস টু 3 হবে তখন এটা 0 হয়ে যাবে, মানে এই টার্মটাই থাকবে না, তখন দ্বিঘাতই হবে না, তাহলে মানে এখানে কি হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে 3। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে ভালো করে দেখো, দুটি সদৃশ ত্রিভুজ এর অনুরূপ বাহুগুলো কি, দেখো দুটো সদৃশ ত্রিভুজ আমি আঁকছি, দুটো সদৃশ ত্রিভুজ যদি আমি আঁকি, এখানে লক্ষ্য করো এই একটা সদৃশ ত্রিভুজ এঁকেছি, এই একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ আমি এখানে আঁকছি, ঠিক আছে, এখানে আঁকছি, ধরো আমি এটা এরকম নিলাম, কোনো অসুবিধা নেই, এই একটা ত্রিভুজ আঁকছি, ঠিক আছে। এখানে দুটো ত্রিভুজের নাম দাও, এইটা হচ্ছে এ বি, এরকম নাম দেওয়ার দরকার নেই, আমি এখানে ধরছি এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, ঠিক আছে। এই ভ্যালুগুলো, এটা ডি, এটা ই, এটা এফ, এইরকম ধরেছি ভ্যালুগুলো, এইটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য। তাহলে সদৃশ কোণই কখন হয়, দুটো ক্ষেত্রে হয়, যখন এই যে কোণগুলো সমান হয়, কিন্তু কোণের কথা এখানে উল্লেখ করছে না, বাহুর কথা বলছে, বাহু অনুরূপ বাহু, ধরো এটার সাথে এটার অনুরূপ বাহু কখন হবে, যখন দেখো এখানে অনুরূপ বাহু এটার সাথে এটা বললাম এ বাই ডি ইকুয়ালস কি হয়ে যাচ্ছে বি বাই ই, ঠিক আছে, বি বাই ই, আর তারপরে কি হচ্ছে সি বাই এফ, ঠিক আছে। এটাই তো সদৃশ, এটাই তো সমানুপাতি বলে, ঠিক আছে, এটাকেই তো সমানুপাতি বলে, এটাকে তো লেখা যায় অনুপাত আকারে, ঠিক আছে, এটাকে তো লেখা যায় অনুপাত আকারে, ঠিক আছে। আমি ক্লাসে যখন করিয়েছিলাম তখন ডিটেলসে বুঝিয়েছিলাম কি কি শর্ত ছিল আমার তোমার সদৃশকোণী হওয়ার। তাহলে এই যে ফরম্যাটটা তোমাকে বললাম, ঠিক আছে, এই যে ফরম্যাটটা তোমাকে বললাম, এই ফরম্যাটটা, তো এখান থেকে কি বলছে সমানুপাতি, তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সমানুপাতি, কি সমানুপাতি, ঠিক আছে। তো নেক্সট অঙ্কে চলে গেলাম, নেক্সট অঙ্ক এটা এসএম দিয়েছে, তারপরে দেখো সাইন কি বলে দিয়েছে, সাইন 30 থিটা মাইনাস 30 ডিগ্রি ই হাফ হলে, ঠিক আছে, হাফ হলে কস থিটার মান কত। দেখো এখান থেকে আমরা সিম্পল ব্যাপার, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, এটাকে তোমার হচ্ছে সাইন কত ডিগ্রির মান, তোমার হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মানই হাফ। সেম অঙ্ক সেম জিনিস আমি করিয়ে দিয়েছি, 100% কমন এসছে পুরো এবারে সিলেবাস। আমি
মানে থিটা মাইনাস 30 ইকুয়ালস টু এখানে কত হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, দ্যাটস মিন থিটা ইকুয়ালস টু কত 60, এই 30টা ওপাশে চলে যাবে তাহলে 60 ডিগ্রি। তো এখান থেকে আমাদের কস থিটার মান বের করতে বলেছে কস থিটা, তাহলে কস থিটার ভ্যালু আমরা কি পেয়েছি, থিটার ভ্যালু আমরা 60 ডিগ্রি পেয়েছি। কস 60 ডিগ্রির ভ্যালু কত, কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এখানে কি হয়ে যাবে হাফ হয়ে যাবে, ঠিক আছে, এখানে কি হয়ে যাবে হাফ হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার, একদম ইজি অঙ্ক ছিল, ঠিক আছে, একদম মানে হুবহু আগের দিন আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে একই অঙ্ক দেওয়া হয়েছে, তারপরে দেখো এটা রয়েছে একটি শঙ্কু, শঙ্কুর বলেছে ভি, ঠিক আছে, একটা শঙ্কু, ঠিক আছে, এই শঙ্কুর বলে দিয়েছে আয়তন বলে দিয়েছে ভি, ঠিক আছে, ব্যাসার্ধ বলে দিয়েছে ক্যাপিটাল আর, আর উচ্চতা বলে দিয়েছে, এই উচ্চতাটা বলে দিয়েছে এইচ বলেছে। তাহলে এইচ এর মান কত, দেখো সিম্পল ব্যাপার, আমি আয়তন নিয়ে ভাববো, আয়তনের ফর্মুলা বলো, আয়তনের চোঙের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ, তাই তো, তো এখানে আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার, আর মানে এখানে ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মানে কি, এইচ মানে ক্যাপিটাল এইচ রয়েছে, ঠিক আছে, এবং এটা কি লিখলাম পাই আর স্কোয়ার এইচ বলো, এটা লিখলাম কি তোমাদের আয়তন, আয়তন কি এখানে ভি বলে দিয়েছে, আয়তন এখানে ভি বলে দিয়েছে, তাই ইকুয়ালস টু ভি, তো আমার এখানে এইচ চেয়েছে, জাস্ট এখান থেকে এইচ বের করবো, ভালো করে যদি লক্ষ্য করো এইচটা এখানে রাখছি, এইচ বের করছি, তার মানে এইচ এর সাথে কি গুণ আছে, এইচ এর সাথে গুণ আছে এটা, তাহলে ভিটা উপরে রইলো যেরকম আছে, আর এইচ এর সাথে যেটা গুণ আছে পাই আর স্কোয়ার, সেটা বাই আকারে চলে গেল, পাই আর স্কোয়ারটা নিচে চলে গেল, তাহলে এইচ ইকুয়ালস টু কি বেরোলো, এইচ ইকুয়ালস টু কি বেরোলো, এইচ ইকুয়ালস টু ভি পাই আর স্কোয়ার, তাহলে এখানে কি হবে ভি পাই আর স্কোয়ার হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো এখানে 6টা কি বলেছে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, তাই ঊর্ধ্বক্রমে অলরেডি সাজানো রয়েছে, আর সাজানোর প্রয়োজন নেই, এটা সাজানোর অবস্থায় রয়েছে। এবার এখানে বলেছে এই তথ্যের মধ্যমা বলে দিয়েছে, তথ্যটার মধ্যমা কত বলে দিয়েছে 24, তো এক্স এর মান বের করতে দিয়েছে, একদম সিম্পল। এখানে আমি তোমাদের কি বলেছি, এলিমিনেশন মেথড ইউজ করতে, অর্থাৎ এলিমিনেট করা শুরু করতে, এই ধরনের অঙ্ক দিলে বহুবার করিয়েছি, বহু অঙ্ক করিয়েছি ক্লাসে। তো এখানে 8, এখান থেকে একটা, এদিক থেকে একটা কেটে দিলাম, এলিমিনেট করলাম, এদিক দিয়ে একটা কাটলাম, 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 কি পড়ে রয়েছে আমার এখানে, পড়ে রয়েছে কি, এখানে পড়ে রয়েছে কিন্তু এক্স মাইনাস 2, তাহলে এখানে মধ্যমা কি যেটা মাঝখানে পড়ে থাকবে, শর্ট কোশ্চেন দিলে বা এরকম করলে আমি বলে দিয়েছিলাম এক্স মাইনাস 2টাই কি হয়ে যাবে মধ্যমা। কেন আমার শর্টে করতে হবে, আমার ফর্মুলা আমরা জানি যে n+1/2 তম পদ, এরকমভাবে করে বড় সময় নষ্ট করে লাভ নেই, আমি শিখিয়ে দিয়েছিলাম। তো এক্ষেত্রে একদম সিম্পল, এখানে তাহলে x+2 ইকুয়ালস টু, এটা মধ্যমা বের করে ফেলেছি, মধ্যমাটা বলে দিয়েছে 24 বলে দিয়েছে, তা মধ্যমা এখানে কি 24, প্রশ্ন মতে বা এমনিও করতে পারো, শর্ট কোশ্চেন তো, প্রশ্ন মতে মধ্যমা বলে দিয়েছে প্রশ্নে। তো এখান থেকে জাস্ট সিম্পল কি করব, আমি এক্স এর মান বের করবো, এক্স ইকুয়ালস টু 24, এই +2টা এই পাশে নিয়ে গেলে -2, 24 - 2 মানে 22, এক্স ইকুয়ালস টু কি হচ্ছে 22। তো এখানে বুঝতেই পারছো এটা হয়ে গেল কি তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে, এটা হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার। তো এখানে আমাদের এক্স এর মানই চেয়েছিল, তো এক্স এর মান কত বেরিয়েছে, এক্স এর মান বেরিয়েছে 22, তাহলে এক্স এর মান ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু এখানে কি হয়ে যাবে 22 হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে বলেছে সত্য মিথ্যা, আর সত্য আর মিথ্যা বলেছে, যে কোনো 5টি করতে দিয়েছে। দেখো সত্য মিথ্যা কি বলেছে, অংশীদারি কারবারের 3 জন সদস্যর মূলধন এ বি সি, একটা মূলধন বলে দিয়েছে এ বি ইস টু সি, ঠিক আছে, এবং তোমার নিয়োজিত সময়ের অনুপাত কি বলেছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তো আমরা জানি যে টাকা দিয়েছে সেই টাকাটা কতদিন খেটেছে, এটা হচ্ছে আর তোর হচ্ছে মূলধনের অনুপাত এটা, আর এটা কি, এটা হচ্ছে সময়, ঠিক আছে, সময়। তো এই দুটোকে ইনটু করতে হয়, আমরা শিখেছি যে আমাদের অ্যাকচুয়াল অনুপাত বের করতে গেলে কত টাকা দিয়েছে ব্যক্তি এবং কতদিন ধরে সেই টাকাটা খেটেছে, এই টাকা x দিন ধরে কেটেছে, আমি এখানে অনুপাত দিয়েছি কিন্তু শর্টে করার জন্য কি হচ্ছে ডাইরেক্ট মাল্টিপ্লাই করব, ax ইস টু কি হচ্ছে by ইস টু কি হচ্ছে cz, জাস্ট গুণ করতে হবে আর কিচ্ছু না, কারণ একটাই যে মূলধন যে টাকাটা দেয় সেটা কতদিন ধরে খাটছে সেটাই অ্যাকচুয়াল যখন অনুপাত বের হয় সেই অনুপাতের সময় আর কাজে লাগে। তো এটা হয়ে যাচ্ছে ax প্লাস by প্লাস cz, এটাই রয়েছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে সত্য। ক্লিয়ার, নেক্সট অঙ্কে চলে যাব। যদি এ ভ্যারিজাস বি, ঠিক আছে, এ ভ্যারিজাস বি ভ্যারিজাস 1/c আর সি ভেদ কি বলেছে ডি, তাহলে বলেছে এইটা হবে কিনা। দেখো আমি একদম সিম্পল মেথড তোমাদের শিখিয়েছিলাম
যে যখন এরকম ধরনের শর্ট কোশ্চেন বা 2 নম্বরের 1 নম্বরের শর্ট কোশ্চেন দেবে, একদম কি কেএফএ লিখবই না, একদম সিম্পল প্রসিডিওর বলেছিলাম, রিপ্লেসমেন্ট প্রসেস আমি নিজে তোমাদের বলি, রিপ্লেস করো। এখানে আমি শিখিয়েছিলাম যে আমরা ট্র্যাডিশনাল মেথড দিয়ে কাজ করব না, কারণ আমাদের সময় নেই হাতে, অঙ্ক কমপ্লিট হবে না ওই রকমভাবে। তাহলে এ কি হচ্ছে ভেদ, এই যে বি আছে, বি এর সাথে কি সমানুপাতিক বা ব্যস্তানুপাতিকা রয়েছে, সমানুপাতিক দিয়ে কি আছে, বি এর জায়গায় এটা বসিয়ে দাও, কি রয়েছে 1/c, আর কোনো কাজ নেই, এক স্টেপে হবে। তারপরে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় করতে পারো, এমন কিছু না। তারপরে এখানে এ রয়েছে, ভেদ দিয়ে দাও, এখানে কি রয়েছে 1/c, 1টা রেখো, সি কে রিপ্লেসমেন্ট করবো এবারে, সি এর জায়গায় কি বসাতে পারি, ডি বসাতে পারি, ডি বসিয়ে দেবো। দেখো এটা কি এসছে আমার, এটা কি আছে, এ ভ্যারিয়াস 1/d আছে, তাহলে সত্য। এই কেফে বসিয়ে এ সময় নষ্ট করে লাভ নেই, তাহলে এটা কি হয়ে যাবে সত্য। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার সবার। 3 নম্বরটা একদম সিম্পল বলেছে, কোনো বৃত্তের যে দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। তো এখানে দেখো একদম সিম্পল ব্যাপার, আমি একটা বৃত্ত নিয়ে নিই, এই বৃত্ত নিলে তোমার সুবিধা হবে, এখানে একটা বৃত্ত নিয়ে নিলাম, ঠিক আছে, এই ধরো বৃত্তটা নিলাম, ঠিক আছে, এই বৃত্তের মধ্যে আমাকে বলে দিয়েছে এটা কেন্দ্র, এটা আমি ধরে নিলাম কেন্দ্র, এই যে এখানে কেন্দ্র রয়েছে, কেন্দ্র থেকে আমি এই একটা দিলাম, এই একটা দিলাম, ঠিক আছে, এ কি দিলাম, জ্যা দিলাম, জ্যা থেকে যে কেন্দ্রগামী সরলরেখা, জ্যা থেকে সমদূরবর্তী হলে, ঠিক আছে, জ্যা থেকে সমদূরবর্তী হলে এইটা আর এটা যদি সমান দূরত্বে থাকে, তাহলে বলে দিয়েছে কি যে অবশ্যই জ্যা দুটো সমান্তরাল হবে। তাহলে এই যে এখানে ধরো এই যে এটা রয়েছে, এটা আর এটা সমান্তরাল, তাহলে তো সত্য হওয়ার কথা। কিন্তু এখানে একটা কথা বলেছে অবশ্যই, নাও তো হতে পারে। ধরো এরকম একটা রয়েছে, এরকম একটা রয়েছে বৃত্ত, যার কেন্দ্র রয়েছে এখানে, কেন্দ্র রয়েছে এখানে, ঠিক আছে, জ্যা রয়েছে ধরো এখানে একটা জ্যা রয়েছে, এখানে একটা জ্যা রয়েছে, ঠিক আছে, এরা সমান দূরত্ব রয়েছে, এদের দূরত্বটা সমান, এদের দূরত্বটা এটাও সমান এটাও সমান, তাহলে কি এটা সমান্তরাল হলো না? তাহলে হতে পারে সমান্তরাল, হতে পারে আবার নাও হতে পারে, তাহলে অবশ্যই হবে সমান্তরাল, এটা ভুল, তাহলে কি হয়ে যাবে মিথ্যা। ক্লিয়ার? ক্লিয়ার, একদম ক্লিয়ার করবো, তোমাদের মনেই ডাউট থাকবে না। তা কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়াস কোণ আবর্তন করে, তো এটা সত্য না মিথ্যে আমরা দেখবো। তো সিম্পলি আমি একটা কি হচ্ছে প্রথমে ঘড়ি নিয়ে নিলাম, ঠিক আছে, তো প্রথমে একটা ঘড়ি নিয়ে নিলাম, সুবিধা হবে তোমার। ধরো ঘড়িতে এখানে 12টা রয়েছে, তোমার হচ্ছে এই এই ঘড়ির তোমার এখানে কেন্দ্র রয়েছে এখানে। এবার ঘন্টার কাঁটা বলেছে, ভালো করে ক্লিয়ার করবে, ঘন্টার কাঁটা এখানে আমাকে বলেছে, তো ঘন্টার কাঁটাটা ধরো এখানে রয়েছে, ঠিক আছে, ভালো করে 2 ঘন্টা, ঘন্টার কাঁটা কি কোথায় যায় ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, এই 3, তাহলে 2 ঘন্টা মানে এই ঘন্টার কাঁটাটা কোথায়, এখানে ছিল, ঠিক আছে, 1 মিনিট, ঘন্টার কাঁটাটা কি এখানে ছিল, এখান থেকে কি হচ্ছে 1 ঘন্টা, এই 2 ঘন্টা গেছে, ঠিক আছে, 2 ঘন্টা অতিক্রম করেছে। তাহলে এই যে আমাকে বলেছে এই যে কোণটা, অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে আমাকে চেয়েছে ঘন্টার কাঁটায়, ঠিক আছে, আমি বের করবো, একদম সিম্পল ব্যাপার। পুরোটা যদি একবার ঘুরতো, ধরো এই ঘন্টার কাঁটাটা যদি পুরোটা এখান থেকে শুরু করে একবার পুরোটা ঘুরতো, পুরোটা ঘুরলে কতটা ঘোরে বলো, পুরোটা যদি ঘোরে তাহলে 360 ডিগ্রি ঘোরে, ঠিক আছে, 360 ডিগ্রি ঘোরে, 360 ডিগ্রি মানে কি হচ্ছে 2 × 180 ডিগ্রি, মানে 360 ডিগ্রিকে আমরা লিখতে পারি 2π। ক্লিয়ার? 2π ঘোরে, মানে পুরোটা যদি একবার ঘোরে, ভালো করে লক্ষ্য করো, এই যে ঘন্টার কাঁটাটা যদি পুরোটা একবার এরকম ঘুরতো, তাহলে কত ঘন্টা হতো, 12 ঘন্টা, কেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকমভাবে 12 ঘন্টা কমপ্লিট করতো, তাই তো। তাহলে এখানে দেখো 12 ঘন্টায় কি পুরোটা ঘোরে, মানে 2π ঘোরে, 2π আবর্তন করে, তাহলে 1 ঘন্টায় কত হবে 2π/12, আর এখানে 2 ঘন্টায় কি হবে, 2 ঘন্টায় হবে 2π × 2/12। এবার এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, সিম্পলি অ্যান্সার বেরোবে, এখান থেকে আমরা 2 দিয়ে কাটবো, এটা কত হয়ে যাবে 6, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে 3, তাহলে π/, কি হচ্ছে 3 হচ্ছে। কিন্তু এখানে আমাকে কত বলেছে π/6, তাহলে কি এটা সত্য না, এটা কি হয়ে যাবে মিথ্যা। বোঝা গেছে, মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি না হয়নি বলো, একদম ক্লিয়ার হবে আমি আশা করছি। এই ভিডিওটা দেখার পর অঙ্ক কোশ্চেন নিয়ে কোনো ডাউট থাকবে না, যত ইউটিউব ভিডিও দেখো না কেন। তারপরে বলে দিয়েছে একটি ব্যাসার্ধ বিশিষ্ট ও নিরেট গোলক এবং অর্ধগোলকের সমগ্র তল এর অনুপাত 2:1। ভালো করে দেখো কি বলে দিয়েছে, একটা কি বলেছে, একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক, একটি অর্ধগোলক, একটি গোলক আর একটা অর্ধগোলক। একটা গোলক যদি নিই, এখানে ভালো করে যদি লক্ষ্য করো, একটা গোলক নিচ্ছি, একটা গোলক আমরা নিলাম, তোমার হচ্ছে একটা গোলক নিয়েছি, এই আরেকটা হচ্ছে অর্ধগোলক নিলাম, ঠিক আছে, আরেকটা অর্ধগোলক নিলাম, এই যে অর্ধগোলক নিয়েছি, ধরো এই অর্ধগোলক নিয়েছি। এবার বলেছে এদের কি বলে দিয়েছে,
এদের বলে দিয়েছে কি হচ্ছে ব্যাসার্ধ সমান, ভালো কথা। তাহলে এদের যে ব্যাসার্ধ আছে এটাও আর আমি ধরলাম, এটাও আমি আর ধরেছি, ঠিক আছে। এবার এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে সমগ্র তলের অনুপাত, মানে এখানে কি বলছে ক্ষেত্রফল বলেছে। তাহলে একটি নিরেট অর্ধগোলক আর একটি নিরেট গোলক সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, ভালো করে যদি এটা দেখি এর তোমার গোলকের ক্ষেত্রফল কি 4πr², আর এখানে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে অনেকেই 2πr² করে এটা সত্য করে দিয়েছো, 2πr² প্লাস এই নিচেরটাকে দেবে, নিরেট বলেছে πr², যোগ করলে কত হবে 3πr²। নিরেট গোলকের কি হয় 3πr²। এদের অনুপাত যদি করো, অনুপাত করলে এখান থেকে দেখো এটা এটা আর এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে 4:3 আসছে, কিন্তু অ্যান্সার কি আছে 2:1, তাহলে কিন্তু কাটা যাবে। যদি নিরেটে না বলতো ও শুধু অর্ধগোলক বলতো তাহলে এটা করতে পারতে, নিরেট নয় বলতো তাহলে এটা করতে পারতে, সত্য হতো, কিন্তু নিরেট বলেছে তার মানে নিশ্চয়ই এখানে ভূমি অবস্থান করছে, ঠিক আছে। ফাঁপা বলেনি, তো ফাঁপা বললে এটা রাইট হতো, ফাঁপা বলেনি, সেক্ষেত্রে 4:3 হবে। ক্লিয়ার। নেক্সট, তো এখানে এন সংখ্যক, সংখ্যাগুলো আমরা জানি না, আমি সংখ্যাগুলো লিখে দিচ্ছি তোমার বোঝানোর ক্ষেত্রে, একবারও বলতে পারবো, আমি এক্সপ্লেন আগে করে নিই। x1 x2 x3 এরকমভাবে কি কতগুলো সংখ্যা আছে, xn পর্যন্ত সংখ্যা আছে, রাইট। এবার এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে বলে দিয়েছে দেখো প্রথম n-1 সংখ্যার সমষ্টি কি কে, এটা নিয়ে আগে কাজ করি, বুঝতে সুবিধা হবে। তাহলে কি হয়ে যাবে x1 প্লাস x2 এরকমভাবে x3, ঠিক আছে, এরকম ডট ডট করতে করতে শেষ সংখ্যা, শেষ পদটা কি n-1, এই প্রথম থেকে n-1 পর্যন্ত সংখ্যার সমষ্টি কত বলে দিয়েছে, কে বলে দিয়েছে, এটা আমার কে বলে দিয়েছে, এটা আমার থাকলো, এটা আমার পরে কাজে লাগবে। তারপরে দেখো এখানে বলে দিয়েছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, তো এখান থেকে আমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় লিখছি x1 প্লাস x2 প্লাস x3, ঠিক আছে, এরকমভাবে কতগুলো সংখ্যা বলেছে n পর্যন্ত, এন সংখ্যক মানে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়, মানে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ, এনটা সংখ্যা আছে এন দিয়ে ভাগ, ইকুয়ালস টু গড় কত বলে দিয়েছে কে বার, ঠিক আছে। এবার কি আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করব, যখন ক্রস মাল্টিপ্লাই করবো এটার সাথে ইন্টু হয়ে যাবে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn, ঠিক আছে, তার ইন্টু হয়ে গেলে n ইন্টু এক্স বার, ঠিক আছে, n ইন্টু এক্স বার হয়ে গেল। এবার যদি ভালো করে লক্ষ্য করো আমি এখানে এই লাইনটা লিখতে পারি না, এখানে আমি একটুখানি অন্য কালিতে লিখছি, এই লাইনটা ভালো করে লক্ষ্য করো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস এরকম ডট 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 n-1, ঠিক আছে, ভালো করে দেখো xn এর আগের পদটা কি হবে, এক কম পদ হবে, এক কম হবে পদটা, ঠিক আছে, তাহলে এক কম হলে কি হয়ে যাবে xn-1, ঠিক আছে, আগের পদটা কি হবে, তো এরকমভাবে ভাবো যে একটা সংখ্যা আছে 3, 3-এর আগের সংখ্যাটা কি 2, 2কে আমরা লিখতে পারি না 3-1, মানে এটা ধরো n, তার আগের পদ কি হবে n-1 অলওয়েজ। তো এরকমভাবে একটা রয়েছে x, আগেরটা কি হয়ে যাবে x-1 পদ, ঠিক আছে। তাহলে দেখো এইখানে ইকুয়ালস টু আমার কি রয়েছে, ইকুয়ালস টু আমার n x। এবার যদি ভালো করে লক্ষ্য করো এই যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এইটুকু ভ্যালুর মান আমরা আগে বের করে ফেলেছি, এখানে এই যে বের করে ফেলেছি, এটা কি কে বের করে ফেলেছি, তাহলে এটা কি হয়ে যাবে কে বসিয়ে দেবো, এই পুরোটার জায়গায় বসিয়ে দেবো কে প্লাস xn n ইন্টু এক্স বার। তাহলে এখানে ক্যালকুলেশন যদি আমরা করি, জাস্ট আমার দরকার কি হচ্ছে, আমার nতম পদ মানে xn দরকার, এটা দরকার, তাহলে xnটা রেখে দেবো, ও ইকুয়ালস টু কী হবে n এক্স বার মাইনাস কি হচ্ছে কেটা মাইনাস চলে গেল, তাহলে অ্যাকচুয়াল আমার মানটা কী বেরোলো, এখানে যদি ভালো করে দেখি অ্যাকচুয়াল মানটা কী বেরোলো, nতম মানে শেষতম পদের মানটা কী বেরোলো, আমার মান বেরিয়ে গেল কিন্তু এটা, তো n ইন্টু এক্স বার মাইনাস কে, এখানে কি বলে দিয়েছে n-1 বার প্লাস কে বলেছে, তার মানে এটা অলওয়েজ রং অ্যান্সার, তার মানে এটা সত্য না, কি হবে মিথ্যা হবে। ক্লিয়ার হয়েছে, তার মানে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে, মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তো এই অঙ্কগুলো আশা করছি আর ক্লিয়ার হবে না, কত নম্বর তুমি সঠিক করেছো এবার তুমি বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এছাড়া বোর্ড কোশ্চেন নিয়ে আমি কিন্তু রীতিমতো কমন তোমাদের বলে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এইখানে আমি দেখিয়ে দিই সব কমন এসছে, যে 100% এবারে যে কমন এসছে শর্ট কোশ্চেন, তো তোমাদের লাইভ ভিডিওগুলো অ্যাভেলেবেল রয়েছে, ওখানে দেখলেই বুঝতে পারবে কেমন কমন এসছে। এই যে প্রত্যেকটা মার্ক করে করে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা ক্লাসে করেছি, প্রত্যেকটা কমন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কমন সব পাশে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর শর্ট কোশ্চেনগুলো তো তোমাদের বলেই দিলাম যে এই ব্যাপার।
আর তোমাদের প্রত্যেকে যারা মনে করছো যে ভুল হয়েছে, অসুবিধা হচ্ছে, দেখো ফেল করায় না, একেবারে চিন্তা করবে না ফেলের কথা, এখন সময় রয়েছে, বিন্দাস একটু ঘোরো, ও এত কষ্ট করেছো একটু মজা করো, এখন একটু ঘোরো, আর কি, আর কিছু না। আর তোমাদের যারা ভাই বোন রয়েছে তাদেরকে অবশ্যই জানিও যে অ্যাডমিশন চলছে এই মুহূর্তে 2025-এর ছাত্রছাত্রীদের জন্য। যারা অ্যাডমিশন নিতে চাইছো অ্যাপস ডাউনলোড করো এবং ফ্রি নোটসও তোমরা ওখান থেকে পেয়ে যাবে ভৌত বিজ্ঞানের, এর কোনো অসুবিধা নেই। এখনই ডাউনলোড করো অ্যাপস, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, এবং আমি চাই আমি প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে পৌঁছাই অঙ্ক নিয়ে, যাতে কারোর ভয় ভীতি কোনো সময় না থাকে। তোমরা আমাকে সাহায্য করতে পারো তোমাদের চেনা পরিচিত ছোট ভাইদেরকে এই ভিডিওটি সেন্ড করে।